নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি লেখিকা তসলিমা নাসরিনের লেখা একটি ছোট গল্প ঝরা পাতা পড়ে শোনাচ্ছি। শুনতে থাকুন। ঝরা পাতা। রমনার ফুটপাতে যখন দাঁড়াই, আলোর নিচে মুখখানা পড়ে, ফর্সা ফর্সা লাগে। সোডিয়াম আলো একেবারে রং পাল্টে দেয়। আমার গায়ের রং তামাটে, আর তামাটেকেই আলোর নিচে কাঁচা হলুদ মতো লাগে। রং দেখেই আমাকে অনেকে তুলে নিয়ে যায়। অবশ্য বাড়ি নিয়ে দেখে আমি কালো একটি মেয়ে, মুখে বসন্তর দাগ। দেখে কেউ মুখ ভরে গাল বমি করে, কেউ মোটে পয়সা বের করতে চায় না, কেউ আবার যারা খুব মদে চোর থাকে তারা ওই রং টঙের দিকে তেমন তাকায় না। কাজ হয়ে গেলেই টাকা, বরং 10-20 টাকা বেশি দিয়েই বিদায় করে। অবশ্য সব মদ্যপ এই কাজ করে না। অনেকে আবার পকেটে পায় পয়সাও নেই, দিব্যি দরদাম করে উঠিয়ে নিয়ে যায়। টাকা চেয়ে চিৎকার করলে চড় থাপ্পড় কষায়। বিকেল হলেই রমনার ফুটপাতে চলে আসি। কেবল খদ্দের পাওয়ার জন্য আসি তা কিন্তু নয়। পুলিশ জ্বালায়, রিক্সাওয়ালারা হামলে পড়ে, তবু হাঁটতে ভালো লাগে আমার। যখন হাঁটি আমার মাঝে মাঝে মনেই থাকে না আমি এখানে একটি কাজে এসেছি। আমার এদিক ওদিক লক্ষ্য রাখতে হবে। রাস্তা থেকে চোখ সরিয়ে সবুজ পাতা ছাওয়া গাছগুলির দিকে তন্ময় হয়ে তাকিয়ে থাকি। একটি ঝাউ গাছে রঙিন একটি প্রজাপতিকে উড়তে দেখে সেদিন চোখ ফেরাতে পারিনি। দেয়াল টপকে প্রজাপতির পেছনে ছুটেছি। ওটিকে ধরতে ইচ্ছে করছিল খুব। ছোটবেলায় আমার ফড়িং ধরা শখ ছিল। ফড়িংয়ের পিছনে সুতো বেঁধে ঘুড়ির মতো ওড়াতাম, আবার মায়াও হতো, ছেড়ে দিতাম। প্রজাপতি দেখলে সুতো বেঁধে কষ্ট দেওয়ার ইচ্ছা হয় না আর, কেবল অল্প একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। একটু ছোবো বলে ঝাউয়ের গা ঘেঁষে দৌড়াই। পাতার ফাঁকে প্রজাপতির লেজে পড়ে থাকে চোখ। এদিকে আমাকে দেখে লোকের ভিড় জমে যায়। কি ব্যাপার, এ মেয়ে দৌড়ায় কেন? রসুলপুরের লোকেরাও এমনই বলতো এই মেয়ে বনে বাদারে এত দৌড়ায় কেন? আমি জিভ ভেঙচে দিতাম, আরো দৌড়। অনেকদিন কাউকে ভেঙচি কাটি না, খুব কাটতে ইচ্ছে করে। ওই যারা আমাকে নেওয়ার জন্য রিক্সা থেকে নামে তাদের ভেঙচি কেটে দৌড় দিতে ইচ্ছে করে। কিন্তু কোথায় যাব দৌড়ে, কার কাছে? একবার অবশ্য দৌড়েছিলাম। দৌড়তে দৌড়তে একবার সীতারা খালার কোলে। খালা বললেন, কারে ভয় পাস, ওরা তো মানুষ, মানুষ রে ভয় পাইতে নাই। মানুষকে ভয় পেতে নেই, সে আমিও বুঝি, কিন্তু ভয় কি আমি যেচে আনি? বুকের মধ্যে ঢিপ ঢিপ শব্দ করে মানুষ দেখলে সেটি কি চাইলেও থামানো যায়? আর আমি বুঝি ভয় পাওয়ার মেয়ে ছিলাম। লোকে বলতো, এই মেয়ে ডাকাইত হইব, রাইতে রাইতে জঙ্গলে ঘোরে, ডর ভয় নাই। 13 বছর বয়সেও সন্ধে মানেনি। শুকনো পাতা আর খড়িটুকুতে চলে যেতাম বনে। ফিরে এলে মা উঠোনে খড়ি পাতা পুড়িয়ে ভাত রাঁধত। চুলোর পাশে বসে আগুন তাপাতাম, আর ভাত ফুটলে দমদম করে যে ধোঁয়া বেরোতো তাতে
আমার মুখ ডুবিয়ে রাখতে ইচ্ছে হতো। মাও লোকের মতো সুর করে আমাকে বলতো, তোর কি ভয় ডর নাই? সাঁঝ লাগার আগে ফিরে আসতে পারস না? কে মানে এসব? রাত হলে বনের মধ্যে এক সুগন্ধ ভাসে। কোন ফুল যে রাত করে ফোটে কে জানে। গজারি, শাল, সেগুন সব তো চেনা। কবে কোন গাছে পাতা গজায়, কোন গাছে কবে মুকুল দেখা যায় সব। তবুও রাত হলে সুগন্ধ ভাসে কোত্থেকে আজও আমি জানি না। মাঝে মধ্যে মনে হয় মাটি থেকে বুঝি, মাটি থেকেই গন্ধ উঠছে। আমার ইচ্ছে করে মাটিতে গা মেখে স্নান করি। জলে স্নান করার চেয়ে ধুলোয় স্নান করতে আমার ভালো লাগে বেশি। পুরো বন সাদা পূর্ণিমায় ভেসে যাবে, আর মা যদি বলেন, জঙ্গলে জিন আছে, রাইতে রাইতে জিনগুলান গাছের ডালে বৈশা কথা কয়, তবে কি মন মানে? আমি এক বন জ্যোৎস্নার নিচে ধুলোয় গা গড়াতে দৌড়ে যেতাম বনের দিকে। ঝিঝি ডাকতো, জোনাক জ্বলতো, আমার পায়ের তলে পাতাগুলি মচমচ করে বাজতো। পিছনে মা আঙ্গুরে আঙ্গুরে বলে ডেকেই যেত। আঙ্গুরে বলে আমাকে আর কেউ ডাকে না। রিক্সা থেকে যে পুরুষেরা আমার গা ঘেঁষে দাঁড়ায়, ওরা আমাকে জিজ্ঞাসা করে, এই ছেমরি, তোর নাম কি রে? আমি বলি, আবার কোনো নাম নেই। নাম নাই? নাম ছাড়া মানুষ হয় নাকি? হয়। আমি যেমন নাম ধাম ছাড়া মানুষ। বাপের নাম কি? জানি না। বাপের নাম নাই, যাওরা নাকি? হ। আমি যখন হ বলি, লক্ষ্য করেছি আমার গলার স্বর এতটুকু কাঁপে না। কাঁপবে কেন? এ কথা তো ঠিকই যে জন্মে আমি কোনো বাবা নামক জিনিস দেখিনি। বাবা কেমন দেখতে, কোথায় থাকে, কি নাম তার, এসব জিজ্ঞাসা করে মায়ের কাছ থেকে কোনো উত্তর পাইনি। তাই আমার কোনো দায় নেই বাবার পরিচয় দেওয়ার। মাঝে মধ্যে মা রাগ করে বলতো, গরিবের আবার বাপ কি রে? গরিব পয়দা হয় অভাবে। জন্মের এত ঠিকানা চাস কেন? ঠিকানা দিয়া কি হইব? গরিবই যাইব। মা যখন ফুগনি ফুঁকতেন, টকপক করে ভাত ফুটতো। আমি চুলোর কিনারায় বসে মার লাল হয়ে ওঠা মুখখানা দেখে মুগ্ধ হতাম। মা বলতো, অত বাপ বাপ করস কেন? যে তোর মুখে দুইটা ভাত দিব, সেই তোর বাপ। ভাত তো আমারই তুমি দাও, তুমি কি আমার বাপ? মা মুখ ঝামটা দিয়ে বলতো, হ, আমি তোর বাপ। আমি খিলখিল করে হেসে উঠতাম। লোকে বলতো আমার বাবা নাকি সদর উদ্দিন, কেউ আবার বলতো নুছু পাগলা। আর দুটো নাম শুনেছিলাম, আম্মানুল্লাহ আর বারেক মিয়া। মাকে এই চারটি নাম শুনিয়েও অনেক দিন জিজ্ঞাসা করেছি, একর মধ্যে কে ডাকাও তো? মা হেসে বলেছেন, একর মধ্যে কেউ না। তাইলে? তাইলে আর কি, তোরা মর গিয়া বাপ লইয়া। ভাত পাইব কই, খাওন দিবে কেটা, সেই চিন্তা করো লাগবো না। এই যে বনে বনে ঘুরস, তার বাপ কেডা হেই নাম নিয়ে মাইনসের ঘুম নাই। হেরা তোরে একবেলা খাইব? আমি যে না খাইয়া মরতে বসেছিলাম, কোনো ভালো মাইনসের পুত আইসা আমার মুখে এক মুঠা ভাত দিছে? আমি জন্ম থেকে মাকে ছাড়া কাউকে দেখিনি আপন। মা আমাকে বেড়ার ভাঙা ঘরটাতে বুকে চাপটে ধরে ঘুমতো।
অনেক রাত অব্দি মাথার কাছে কুপি জ্বালাতো। মা কুপি নিবাতো না, তেল খরচ জেনেও সে কেন কুপি নিবাতো না? পরে আমার মনে হয়েছে সে আমাকে আসলে আগলে রাখতো। যে মানুষের স্বামী নেই, সংসার নেই, লোকের বাড়িতে বাসন মাজে, বনের কাঠচোরদের পেছনে পাতা কুড়োনি সেজে ঘুরঘুর করে 2-4 পয়সা পায়, সে দুবেলা খেতে পায় না, সন্ধ্যায় একবার কেবল ভাত চড়ে বাড়িতে। তার বুকের ধন বলতে তো একটি, এটি হারালে আর কি থাকে? শীতের রাতে ছেঁড়া কাঁথার তলায় দুটো শরীর গুটিসুটি হয়ে থাকে। সকালে আবার সেই রোজগারের ধান্দা। মা বলতো, কাছে কাছে থাকবি, দূরে যাবি না, মাইনসের মতলব ভালো না, বনে বনে ঘুরবি না। ঘুরুম না কেন? বন কি কারো কেনা? বন গভর্নমেন্টের। তুমি না একদিন কইলা বন গভর্নমেন্টের? গভর্নমেন্টের হইলে কি হইব, মাইনসেটাই গভর্নমেন্ট মানে। তুমি গভর্নমেন্ট মানো না? গরিবের কত কিছুই মানতে হয়, বড় হ বুঝবি। বড় হয়েছি, দেখতে দেখতে মাকেও লম্বায় ছাড়িয়ে গিয়েছি। মা কিন্তু মোটেও মিথ্যা কথা বলেনি। গরিবকে অনেক কিছু মানতে হয়, সে জিনিস বড় লোকের না মানলেও চলে, গরিবের সেটা চলে না। আমি কি এখন চাইলে পারি? ওই যে রিক্সাওয়ালা আমাকে দেখে ফ্যাক ফ্যাক করে হাসছে আর বলছে, কিরে মাগি, কতই বেচবি? তার গালে দুটো চড় কষাতে পারি না? হাতে আমার সে জোর থাকতে পারে, মনে নেই। নেই কারণ আমাকে এক চড়ের জন্য 10 চড় খেতে হবে। কে চায় আগ বাড়িয়ে মার খেতে? মা আমাকে আগলে রাখতো। রাতে দরজায় টুকটুক, মা কুপি হাতে নিয়ে উঠতো, চেঁচিয়ে বলতো, কোন হারামজাদার পুত আইছে ঘরের দুয়ারে, কুপাইয়া 2 খণ্ড কইরা দিব কোলাম। আমার মনের মধ্যে মনে পড়ে মায়ের আগুন মূর্তি। দুবেলা ভাত খেতে পারতো না, অথচ কি ভীষণ গায়ের জোর ছিল। সারা দুপুর প্রজাপতির পিছনে ঘুরে বেড়িয়ে যে মেয়ে ঘরে ফেরে, তাকে গায়ে শক্তি দিয়ে আঁকলে রাখে মা। জীর্ণ ঘরের দুঃখিনী মা। দুটো লাথি খেলে যে ঘর তার ছাল বাকড় ছাউনি সহ ধড়াস করে পড়বে, সেই ঘরেই একটি টিমটিমে কুপি আর একটি ভোঁতা দা সম্বল করে। সেই 13 বছর থেকে আমি টের পেলাম এতদিনে বনে বাদারে ঘুরি ফিরি, কেউ তো তেমন ফিরে দেখে না। রাতে আমার দাম চড়ে যায়, রাতে আমার দিকে সবাই আড়ে আড়ে চায়। পূর্ণিমার রাতে আমি মাকে কুপি জেলে রাখতে দেই না, জানালা খুলে রাখি। জ্যোৎস্নায় ঘর ভরে যায়। মাকে বলি, কুপি জ্বালাও কেন? গোটা আয়ুষ্মান জুইরা কত বড় কুপি জ্বালাতেছে দেখো না। এখনো পূর্ণিমার ঘোর আমার কাটে না। রমনার মাঠে সারা রাত শুয়ে থাকি। পূর্ণিমাগুলি একা আমার, আমি কারো সঙ্গে এই রাত ভাগ করি না। উপরে আকাশ, নিচে মাটি, মাঝখানে একটি ঘাস ফুলের মতো আমি, আর কেউ নেই। জগৎ জুড়ে মাঝে মাঝে নিজেকে আমার ঘাস ফুলই মনে হয়। ছোট্ট ছোট্ট এতটুকু একটা ফুল, স্বজন নেই, পড়শি নেই, একা। আমার আছে কেবল আকাশ আর মাটি, আছে জল, বৃক্ষ, আছে অনন্ত নক্ষত্র বিধি। মা, তুই কার মেয়ে? এই প্রশ্নটি
আমি মাকে করেছিলাম ছোটবেলায়। মা বলেছিল জানি না। মায়ের জানি না উত্তর আমাকে অদ্ভুত এক মজা দিত। জোনাকি যেমন জানে না কোথায় তার জন্ম, মাকেও আমার জোনাকির মতো মনে হতো। হাতের মুঠোয় জোনাকি ধরে এনে মায়ের মুখের কাছে ছেড়ে নিচে উঠতাম। মা, তুই জোনাক পোকা? মাও হাসতো। মাও বুঝতো কেন আমি তাকে জোনাক পোকা বলতাম। আমার মনে হতো জোনাকি জানে না অন্ধকার কোন জংলা থেকে জন্ম তার, সে কেবল আলো বয়ে বেড়ায়। মাও তেমন, জংলা থেকে বের হয়ে কুপি হাতে বসে থাকে। মা অবশ্য ঘরের দাওয়ায় বসে খুব মন খারাপ করার সময়ে নিজের গল্প বলতো। বলতো, বাড়ি ঘর তো ছিল আমার, বাপ মা ছিল, জমিও ছিল দুইখানি, অভাব কোনোদিন চোখে দেখি নাই। মুটকি ভৈরা ধান রাইখা দিত মায়ের, 3 বেলা পেট ভৈরা ভাত খাইতাম পুষ্করিণীর মাছ দিয়া, 2টা গায়েও আছিল। বাজামন নিয়ে দুধ বানাইতো, 5 সের কইরা দুধ দিত গাই। আচমকা কোন দিক দিয়া কি হইল কেডা জানি, শুনি দেবাকে কয় খিদা লাগে, খিদা লাগে। তবে কেন লাগে? খিদা তো দেখি আমারও লাগে। মায়ের 3 বেলায় জায়গায় 1 বেলা রাঁধে, তাও মাইপা। বুঝতে বেশি রাঁধলে খড়ি ফুরাইয়া যাইব। খড়ি বাঁচাইবার লাগে মা আমাকে ভাত দেয় না। এইটা যেন আমার বিশ্বাস হইবার চায় না। এক সময় এমন হইল 1 বেলা যে ভাত চড়ত তাও চড়ে না। খিদায় আমাকে পেট মোচড়ায়। আমরা কোথায় জুইরা খিদায় দাপাই, কোত্থেকেই কোনো আকাল নাইমা আইলো দেশে, বাজান দিল গায়ে বেচা। 2খানি জমিও বেচল। বেচার টাকা লইয়া হাটে বাজারে দৌড়াই বাজান। নাই, চাইল নাই। এক মহাজন কিছু চাইল দিল, সেইটা শেষ হইল। আবার হাত পাতা। খালি হাত পাতলে কেউ দেয় না কিছু হাতে। জমি গেল, বাড়ি গেল, গরু গেল, কাঠের খাট সিন্দুক সবই গেল। শেষে বাজান কইল, জানি না, হাঁটা দে। আমি জিগাই, বাজান আমি আবার কোন হাঁটা দিয়াম? বাজান কইল, আইস বুঝবার হাটের দিন, চল তোরে ফরক কিনা দেই। পেটে ভাত নাই, আর ফরক কিনতে আমার বাড়ি ছাইরা বাহির হইয়া, জন্মের মতো বাহির হওয়া। বাজান আমারে বাজারে নিয়া এক বেটার কাছে 3 টাকা দিয়া বেচা দিল। 3টা টাকা হাতে লইয়া বাড়ির দিকে দৌড়াইয়া গেল বাজান। আমি বাজান বইলা চিল্লাইয়া কান্দিয়া তারে ফিরাইতে পারি না। গলা দিয়া তেমন স্বরও বাহির হয় না আমার। না খাওয়া হইলে কত ঝড় কয়। মায়ের জন্য আমার মায়া হয় খুব। নিজের বাবা বিক্রি করে দিল মেয়েকে। আমারও যদি বাবা থাকতো, সেও বোধহয় এরকম বিক্রি করে দিত আমাকে। মায়ের গল্প শুনে বাবা বিষয়ে আমার এক ভয় কাজ করত, যেন বাবা নেই এ আমার অনেক বড় ভাগ্য। মা কখনো কখনো তার বাবাকে মনে করে কাঁদে। আহা, বাজান খিদা সইতে পারে না, নিজের মাইয়া বেচা খাইল। আবার হঠাৎ হঠাৎ উরুখে ওঠে মা, বলে, না না, আমার কোনো বাপ ছিল না। অকাল আইলে বাপেরা বুঝি মাইয়া বেচা দেয়? এই বেটা আমার বাপ ছিল না, ছিল আমার মায়ের স্বামী।
মায়ের স্বামীরে তো বাপ কয়। আমি তর্ক জুড়ে দিতাম। মা বলতো, তোরে কেডা কইল মায়ের স্বামীরে বাপ কয়? বাপ হওয়া সহজ কথা নয়। বাপ হইতে গেলে পাতের ভাত তুইলা দিতে হয় সন্তানের পাতে। বাপ হইতে সবাই পারে না। মাকে তাই জোনাক পোকা ডাকতে আমার ভালো লাগে। মিশমিশে কালো গায়ের রং, নাক মোটা, কিন্তু চোখের ভিতর দেখে মনে হয় আলো ঠিকরে বের হয়। আমারও এমন চোখ হয়েছে। আয়নায় তাকালে মায়ের চোখে আর আমার চোখে তফাৎ করতে পারি না। রুক্ষ চুল, সেও মায়ের, যেমন আমারও তেমন। আমি মার মতো অত কালো না হলেও কালো। সম্ভবত আমার জন্মের জন্য মার সে পুরুষ সঙ্গীটি দায়ী। সে খানিকটা কালো ছিল। আচ্ছা, তারপর কি হলো মার? সেই হাটে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে, কি আর কমু, যে বেটার কাছে বেচলো হে শক্ত কইরা আমার হাত ধইরা রাখলো, বাজানের পিছন আর যাইতে দিল না। বেটা আমারে টানতে টানতে, আমাকে বাড়ি ছিল উত্তরে, আমারে লইয়া গেল দক্ষিণে। পথ চিনি না, খাট চিনি না, খিদায় পা চলে না। বেটার আমার হুকনা দুইটা রুটি দিল খাইতে। হা হা, যে আমি মনে লয় রুটি পাইয়া ভুইলা গেলাম আমার বাজান কেটা, মা কেটা, ভুইলা গেলাম সোহাগী গ্রামের আমি মাইয়া। হই বেটা আমারে লইয়া গেল শ্যামগঞ্জে। কত দূর শ্যামগঞ্জ! বীর পার হইলাম, হাওড়া পার হইলাম, সাইনছা লাগলো, তবু গেরাম আসে না। লাইনের উপর দিয়া মাইলে মাইলের পর হই। কই? হ্যাঁ গো, গেরাম কই? নিশুতি রাতে শ্যামগঞ্জ পৌঁছালাম। আহারে, আমার খুব পানি খাইতে ইচ্ছা করতা ছিল। কেউ আমারে এক ঢোক পানি খাইতে দেয় নাই। ছাতি ফাইটা যায় এই অবস্থা। মনে হইলা সেই তিয়াসটা আমার আইজও হয়। তিয়াস তিয়াস বলে মা আজও বুক চাপড়াই আমি অবাক হই। সেই তার 10 বছর বয়সের তিয়াস কেন তাকে আজও তাড়িয়ে ফেরে বুঝি না। মা যখন বুকে চাপড় দিয়া বলে, হাই রে তিয়াস, যেন পুরার কংসা নদীর পানি এক ঢুকে খাইয়া ফেলতে পারুম। তখন আমারও জানি না কেন বড় তৃষ্ণা হয়। তৃষ্ণায় বুক ফেটে যায়। আমার যখন 16 বছর বয়স, আমার তৃষ্ণা হয়েছিল। এক লোকে আমার গায়ের উপর চড়ে বসেছিল। সে কি ওজন লোকটির! আমি পানি পানি বলে চেঁচাই, লোকটি হাক হাক করে হাসে। কারো কষ্ট হলে কেউ যে হাসতে পারে, সেই প্রথম দেখলাম। চড়ে বসা লোকটির চেয়ে আমাদের সুবলই ভালো, লক্ষ্মী ছেলে, যা বলতাম তাই শুনতো। বনে পা ছড়িয়ে বসে বলতাম, এই রে, একটা কাঠবিড়ালি ধইরা নিয়ে আইতো। অমনি সে দিত দৌড়, দৌড় দৌড়। ফিরে আসতো ঠিকই একটি কাঠবিড়ালি নিয়ে। নামাতেই সুড়ুত করে পাতার ফাঁক দিয়ে দৌড়ে যেত। দৌড়ে যে গেল, এটি নিয়ে আর কোনো দুঃখ থাকতো না সুবলের। সে যে এনেছে, এনে দিতে পেরেছে আমার হাতে, এটাই তার জন্য মহান বিষয়। ছেলেটির নাক বেয়ে সর্দি ঝরত, কোমরে ঘুনসি বাঁধা, হাড় গিলে। ছেলেটি ফাঁক পেলে আমার কাছে এসে বসতো। যদি বলতাম, সুবল, তোর বাপ নাই, আমারও নাই, চল আমরা দৌড়াইয়া দৌড়াইয়া এমন দূরে যাই, খুঁজা পাইবে না কেউ। কত দূর? ধর দিল্লি। দিল্লি? দিল্লি কোন? নদীর এই পার হেই পার,
হেপার মনে হয়। তাইলে তো মাঝি লাগবো। মাঝি বাদ দে, আমরা চল সাঁতরাইয়া পার হই। সাঁতরাইয়া? দুজনের স্বপ্নগুলি শুকনো পাতার মতো পড়ে থাকতো নিচে। আমরা দুজনেই সেই স্বপ্ন মারিয়ে বাড়ি ফিরতাম। আমার তো তবু বাড়ি বলতে কিছু ছিল, সুবলের তাও ছিল না। ফরেস্ট অফিসারদের বাড়ির বারান্দায় ঘুমতো। ও আমার আর্থিক বয়সের এক ছেলে, বাপ মা নেই। দয়া করে কারো বাড়ি থেকে কেউ যদি কিছু দিত তো খেত। মাকে যদি কখনো বলি, সুবলারে আজ কিছু খাওন টাউন থাকলে তাও তো, মা প্রথম অবাক হয়ে বলতো, কালিকা, দুদিন খাই নাই। আহা, বেচারাকে ডাক ডাক, জলদি কিছু মুখে দে। মায়ের ভিতরে আমি দেখেছি খুব নরম একটি মানুষ বাস করে। একবার দেখেছিলাম ফরেস্টের সেকেন্ড অফিসারের কাছে সুবল হাত পাতল। সুবলের গলা থেকে স্বর বেরোচ্ছিল না খিদেই। দূর দূর করে তাড়িয়ে দিল ফরেস্টের লোকেরা। কিন্তু মা গরিব হয়েও ফেরায় না সুবলকে। মাঝে মধ্যে মাকেই মনে হয় ওদের চেয়ে বড় লোক। মায়ের এই আলো আমাকেও আলোকিত করে। সুবল চোখের পলকে কাঠবিড়ালি ধরে এনে আমার পায়ের কাছে ফেলে দেবে। ঘুনসে বাঁধা 7 বছরের শরীরখানা শুকনো পাতার উপরে রেখে আকাশের দিকে মুখ করে শুয়ে পড়বে। সুবলকে জিজ্ঞাসা করি, এই সুবলা, বড় হইয়া কি হইবি রে? ডাকাইত। ডাকাইত হইবি? কেন রে, বড় লোক হইতে চাস বুঝি? ডাকাইত হইম আর মানুষ খুন করম। কারে খুন করবি রে? কমুনা। হ্যাঁ রে সুবল, আমারে কোয়া যাইবে না? ক না রে, আমি কি কাউরে কইয়া দিব? ক, আমারে বিশ্বাস নাই তোর? সুবল শুকনো পাতায় শুয়ে পায়ের উপর পা তুলে নাচায়। ওর আঙুলে নুনু ঝুলতে থাকে পায়ের ফাঁকে। সারা গায়ে সুতো বলতে কোমরের কালো সুতোই। সুবল কিছুতেই বলে না কাকে খুন করবে। সেই রাতে আমি কেবলই ছটফট করেছি। মা টের পেয়ে জিজ্ঞাসা করেছি, কে রে, ঘুম আহে না? না। স্বপন দেহস? হ। কি স্বপন? সুবলা ডাকাইত হয়েছে, মানুষ খুন করে। আলাই বালাই, সুবলা ডাকাইত হইবে কেন? ভাত নাই, আপদ নাই, নাক টিপলে দুধ বার হয়, হ্যাঁ কিনা ডাকাইত হইব? আমারে কইল তো। কইল কইল, তাতে হইল কি? আমিও ডাকাইত হইব। মা খিলখিল করে হাসলো, বলল, ডাকাইত হইয়া কি করবি? ডাকাইত মানুষ মারো, কারে মারতে ইচ্ছা করে? জমির মুন্সিদে। জমির মুন্সিদ তোরে কি করলো? সেই দিন আমি কাঠবিড়ালি পিছে দৌড়তেছি। ওই ছেড়ি, ওই ছেড়ি। আমি কই, কি কন? বেটাই কয়, মায়েরে আমি কি? আমি কইতে পারুম না। বুঝেছি। আমি পাশ ফিরে শুই, কিন্তু মায়ের জন্য বড় মন খারাপ লাগে। মা দুঃখ পেলে আমার বুকের কোথাও যেন দুঃখ লাগে, চিনচিন করে ব্যথা হয়। মা যখন আমাকে আদর করে মনে হয় আমি যেন মায়ের কাঠবিড়ালি। আমি কাঠবিড়ালি 2 হাতের তালুতে বাদাম নিয়ে খাওয়াই। মাও আমাকে টিনের একটি থালে যখন ভাত বেড়ে দেয়, মনে হয় ছোট্ট একটি কাঠবিড়ালিকে মা আদর করছে। মা প্রায়ই নিজে না খেয়ে আমাকে খাওয়ায়। একদিন হাপুস হুপুস করে খেয়ে দেখি মা ঢক ঢক করে পানি খাচ্ছে। জিজ্ঞেস করি,
তুমি খাইবা না? খামনে পরে, তুই ঘুমা। আমি খেয়ে বিছানায় শুয়ে পড়লাম, মাও শুলো। শুয়ে মা ঘুমিয়ে পড়ল। আমি পা টিপে টিপে পাতিলের ঢাকনা তুলে দেখি ভাত নেই। কিছু না বলে আমিও শুয়ে পড়লাম। মার জন্য আমার বড় কান্না পেল। পরদিন মা পুকুর থেকে শাপলা তুলে সিদ্ধ করে খেলে। আমি আড়ে আড়ে দেখলাম, নিজেকে কাঠবিড়ালির মতো মনে হলো। কাঠবিড়ালিকে যেমন নিজে না খেয়ে পেয়ারা খাওয়াই, মাও ঠিক তেমনি। আমি বোধহয় মার একটি পোষা কাঠবিড়ালি। বল নয়, বনফুলেই আমি আবিষ্কার করি। খড়ি টুকোতে গেছি, টুকোতে টুকোতে কখন ঘুমিয়ে পড়েছি। হঠাৎ ঘুম ভাঙে মিষ্টি এক গন্ধে। আমি উঠে চোখ কচলে গন্ধের পেছনে ছুটেছি। ছুটতে ছুটতে গারদের বাড়ি, সেই বাড়ি ডিঙিয়ে দিঘি পার হয়ে আবারও বন। সেই বনে ফুটে আছে ফুল, ছোট লাল ফুল। ফুলের এত গন্ধ থাকে, এত গন্ধও থাকে ফুলের। ইচ্ছা করে ফুলের উপর শুয়ে পড়ি, জীবনভর শুয়ে থাকি। মানা থাকলে জীবনভর শুয়ে থাকতাম। সুবলের সেই সুবিধাটা আছে, ইচ্ছে করলেই যেখানে খুশি রাত কাটাতে পারে। সারাদিন টই টই করে ঘুরলেও আমাকে ফিরতে হয় সনে ছাওয়া একটি ঘরে। ওখানে ধোঁয়া ওঠা ভাত রাঁধে মা, খেতেও মন চায়। মায়ের গায়ে ওম নিয়ে ঘুমোতেও মন চায়। হঠাৎ হঠাৎ আবার কিছুই করতে ইচ্ছে করে না। ফুলের উপর শুয়ে থাকতে ইচ্ছে করে। ফুলের গন্ধ নেব আর আকাশ দেখব, এর চেয়ে সুখ আর কি আছে। আমার কোথাও বাধা নেই, আবার কোথাও যেন বাধা। সুবলের সঙ্গে প্রতিদিন দেখা হয় না। ও ছেলে আবার অনায়াসে বাজারে চলে যায়, আনারস বিক্রি হয়। রাস্তার পাশে টুকরি ধরে বসে থাকে। বিক্রি শেষে 2-1 টাকা হাতে পায়, ওই নিয়ে নাচতে নাচতে ফিরে আসে। সে কদিন হয় একটি হাফ প্যান্ট পরে, অফিসারের বউ দিয়েছে। ও হাফ প্যান্ট পরলো যেদিন, খুব হেসে তাকাচ্ছিল আমার দিকে। আমিও হাফ প্যান্ট পরি, সুবলও পরে। আর যেন পার্থক্য রইল না আমাদের মধ্যে, যেন সুবলও যা আমিও তা। সে আর আমার ফুটফরমাস খাটবে না, তাকে দিয়ে কাঠবিড়ালি আনানো যাবে না। বনের রাজত্ব আমার যেন আর হলো না। আমি খুব মন খারাপ করে বসেছিলাম। সুবল আমার চুলে আচমকা টান দিয়ে বলল, কি বড়লোক হয়েছি দেখছিস? দেখছি। এইটা পাতার রং, আর একটা পাইবো মাটির রঙের। ও, তোর ব্যবসা বুঝি খুব চলে? আমি আনারসের ক্ষেত দিব, আনারস বেচা বড় দালান তুলুম। কই, ঢাকা শহরে? না, দুবাই। দুবাই আমারে নিবি? দেহি বলে চলে যায় সুবল। আমার খুব কষ্ট হতে থাকে। সুবল দুবাই চলে যাবে, আমি যাব কোথায়? আমি যাব কোথায়? এই রসুলপুর ছেড়ে আমি কি কোথাও যেতে পারবো না? রসুলপুর আমার একবার ভালো লাগে, আবার লাগে না। পরদিন আবার সবুজ রঙের হাফ প্যান্ট পরা সুবলের সঙ্গে দেখা। বলে, যাই বাজার যাই। আমারে নিবি? ধুর, তোরে কি নিব? কি তুই না ছেড়ি? তাতে কি হয়েছে? ছেড়িরা কি বাজারে যাইতে পারে না? ছেড়িরা তো যায় না। না যাক, আমি যাবো। তাইলে নিজের ইচ্ছা সারে যা, আমারে কষ কে আনিতে? গল্প কইরা কইরা গেলাম ধর, আমার টাইম নাই। ই রে, টাইম কোয়া শিখছিস?
সুবল হেসে ওঠে। তার সবুজ প্যান্টে ময়লা জমেছে। দিন দিন চাই এটি মলিন হয়ে যাক, ছেড়ে যাক, ছেড়ে যাক। ও আসলে যতদিন ন্যাংটা ছিল ততদিন যেন আমার আপন ছিল বেশি। একটা প্যান্ট পরে সে বাজারে যায়, ব্যবসা করে, দুবাই যাবে। আমার কেমন হিংসে হয়, রাগও হয়। সুবলকে বলি, আমিও দুবাই যাবো। সুবল খিলখিল করে হাসে, বলে, ইহিরে ইহিরে ককাস। সুবল নয়, বনফুলই আমি আবিষ্কার করি। খড়ি টুকোতে গেছি, টুকোতে টুকোতে কখন ঘুমিয়ে পড়েছি। হঠাৎ ঘুম ভাঙে মিষ্টি এক গন্ধে। আমি উঠে চোখ কচলে গন্ধের পেছনে ছুটেছি। ছুটতে ছুটতে গারদের বাড়ি। সেই বাড়ি ডিঙিয়ে দিঘি পার হয়ে আবারও বন। সেই বনে ফুটে আছে ফুল, ছোট লাল ফুল। ফুলের এত গন্ধ থাকে, এত গন্ধও থাকে ফুলের। ইচ্ছে করে ফুলের ওপর শুয়ে থাকি, জীবনভর শুয়ে থাকি। মানা থাকলে জীবনভর শুয়ে থাকতাম। সুবলের সেই সুবিধাটা আছে, ইচ্ছে করলেই যেখানে খুশি রাত কাটাতে পারে। সারাদিন টই টই করে ঘুরলেও আমাকে ফিরতে হয় সনে ছাওয়া একটি ঘরে। ওখানে ধোঁয়া ওঠা ভাত রাঁধে মা, খেতেও মন চায়। মায়ের গায়ের ওম নিয়ে ঘুমোতেও মন চায়। হঠাৎ হঠাৎ আবার কিছুই করতে ইচ্ছে করে না, ফুলের উপর শুয়ে থাকতে ইচ্ছে করে। ফুলের গন্ধ নেব আর আকাশ দেখব, এর চেয়ে সুখ আর কি আছে। আমার কোথাও বাধা নেই, আবার কোথাও যেন বাধা। সুবলের সঙ্গে প্রতিদিন দেখা হয় না। ও ছেলে আবার অনায়াসে বাজারে চলে যায়। আনারস বিক্রি হয়, রাস্তার পাশে টুকরি ধরে বসে থাকে। বিক্রি শেষে 2-1 টাকা পায় হাতে, ওই নিয়ে নাচতে নাচতে ফিরে আসে। সে কদিন হয় একটি হাফ প্যান্ট পরে, অফিসারের বউ দিয়েছে। ও হাফ প্যান্ট পরলো যেদিন, খুব হেসে তাকাচ্ছিল আমার দিকে। আমিও হাফ প্যান্ট পরি, সুবলও পরে। আর যেন পার্থক্য রইল না আমাদের মধ্যে, যেন সুবলও যা আমিও তা। সে আর আমার ফুটফরমাস খাটবে না, তাকে দিয়ে কাঠবিড়ালি আনানো যাবে না। বনে রাজত্ব আমার যেন আর হলো না। আমি খুব মন খারাপ করে বসেছিলাম। সুবল আমার চুল আচমকা টান দিয়ে বলল, কি বড়লোক হয়েছি দেখছিস? দেখছি। এটা পাতা রঙের, আর একটা পাইমু মাটি রঙের। তোর ব্যবসা বুঝি খুব চলে? আমি আনারসের ক্ষেত দিমু, আনারস বেচা বড় দালান তুলুম। কই, ঢাকা শহরে? না, দুবাই। দুবাই আমারে নিবি? দেহি। বলে চলে যায় সুবল। আমার খুব কষ্ট হতে থাকে। সুবল দুবাই চলে যাবে, আমি যাব কোথায়? আমি যাব কোথায়? এই রসুলপুর ছেড়ে আমি কি কোথাও যেতে পারবো না? রসুলপুর আমার একবার ভালো লাগে, আবার লাগে না। পরদিনই আবার সবুজ রঙের হাফ প্যান্ট পরা সুবলের সঙ্গে দেখা। বলে, যাই বাজার যাই, আমারে নিবি? দূর, তোরে নিব কি, তুই না ছেড়ি। তাতে কি হয়েছে, ছেড়িরা কি বাজারে যাইতে পারে না? ছেড়িরা তো যায় না, না যাক, আমি যামু। তাইলে নিজের ইচ্ছা সারে যা, আমারে কষ্টে আনিতে। গল্প কইরা কইরা গেলাম ধর। আমার টাইম নাই। ই রে, টাইম কোয়া শিখছিস? সুবল হেসে ওঠে। তার সবুজ প্যান্টে ময়লা জমেছে। দিন দিন আমি চাই এটা মলিন হয়ে যাক, ছিঁড়ে যাক, ছিঁড়ে যাক। ও আসলে যতদিন ন্যাংটা ছেলে ততদিন যেন আমার আপন ছিল বেশি। একটা প্যান্ট পরে সে বাজারে যায়, ব্যবসা করে, দুবাই যাবে। আমার কেমন হিংসে হয়, রাগও হয়। সুবলকে বলি, আমিও দুবাই যাব।
সুবল খিলখিল করে হাসে, বলে, ইহিরে ইহিরে কষ্টে, তুই যাইতে পারস, আমি পারি না? না, তুই পারস না। পারি পারি পারি, কি করবি ক? সুবল হাসে, ঝকঝক করে ওর দুপাটি দাঁত। ওর সামনে নিজেকে দিনহীন মনে হয়। বলি, আড়ি, তোর সাথে আমার আড়ি। হিরে, আড়ি দেয় ছেমড়ি। তুই আমার দুবাই নিবি? না। বাজারেও না? না। সুবল বলে উঠে চলে যায়। আমি বসেই থাকি শুকনো পাতায়। কাঠবিড়ালি ডাকে, আমি ফিরে তাকাই না। একটি বাচ্চা ছেলের প্রতি আমার নির্ভরতা বাড়ছে টের পাই। সুবল চলে যাওয়ায় আমার কণ্ঠ ধরে যায়। টের পেয়ে আমি দৌড়ে বাড়ি চলে যাই। মা জিজ্ঞাসা করে, কি রে, খড়ি কই? টুকাই নাই। হইল কি? ওই শালা শুভলা, হে নাকি দুবাই যাইব। শুভলা দুবাই যাই কি কইরা? ওর তো মুখ টিপলে এহানো। ও একলা যাইব। যাও, গেলে তো ভালোই। বাপ মা নাই বেচারা। আমার বাপ নাই, তা বইলে কি আমি দুবাই গেছি? যাইতে পারলে যাইবি। ছেড়িরা নাকি যায় না। ছেড়ি আবার কি? ছেড়ি কি? ছেড়িগোর কি খিদা কম লাগে? ছেড়িগোর কি হাত পা নাই? ছেড়িরা কি পেটে পাদর বাঁধে? দুবাই যাইবি? যা, দুবাই আমি পাঠামু। মিছা কথা কও জানি। আচ্ছা মা, দুবাই কি গাঙের ওই পার? হ। দুবাইয়ে কয় বেলা ভাত দেয়? মনে হয় 4 বেলা। দুনিয়াতে কয়টা দেশ আছে কত দেখি? এই ধর, কলিকাতা, ভারত, ইন্ডিয়া, আসাম আর দুবাই। সৌদি কইলা না? আসলাম ভাই না সৌদি গেল? সৌদি তো আল্লাহ রসুলের জায়গা। সৌদি কি দেশ নাই? ও, তাও তো কহ। দিন 2 পর দুবাই ইচ্ছাও আমার আর হয় না। ভর দুপুর বেলা কাঠবিড়ালিকে পেয়ারা খাওয়াচ্ছি। সুবল এসে সামনে দাঁড়ায়। ওর হাতে একটি টুকরি। বলে, আনারসের ব্যবসায় নামলাম। নাকি খড়ি টুকাইবি? না। বনে হস না কে? শহরে চইলা যামু। দুবাই শহর? হ। যা, আমি যাবো না। সুবল অবাক হয়ে বসে পড়ে। বলে, যাইবি না? না, দুবাই আমার ভালো লাগে না। এই বন ভাল লাগে, কাঠবিড়ালি ভাল লাগে। ও। সুবল চলে যায়। আমি কাঠবিড়ালি ছেড়ে দিয়ে আকাশের দিকে মুখ করে শুয়ে থাকি। চোখ ধাঁধিয়ে নেয়। চোখ বুজে থাকি। দুপুরের কড়া রোদেও ঘুম চলে আসে। তখন আবার সেই গন্ধটা পাই, বনফুলের গন্ধ। আবার পিছু পিছু যাই, সুগন্ধের পিছু পিছু। আমি যে একা একটি মানুষ বনে বনে ঘুরি। গাছপাতা, পশু পাখি আমার বন্ধু। মানুষ সুবলও বন্ধু, মাও। সেই আমি যেন কারো থাকি না, একা হয়ে যাই, একেবারে একা। আমি যখন একা হই, লক্ষ্য করি, তখন ডাকতে ইচ্ছে করে না, দুবাই যেতেও না। ইচ্ছে করে শুয়ে শুয়ে কেবল বনফুলের গন্ধ নেই, প্রাণ ভরে, ফুসফুস ভরে কেবল বনফুলের গন্ধ নেই। একদিন জিজ্ঞাসা করেছি মাকে, মা, আমার বয়স কত? মা বলে, কত আর? 10। 10? 2 বছর আগেও কইছো 10। আমি কি জানি বয়সের হিসাব? গন্ডগোলের বছর হাঁটা শিখছিস। ও, বুঝেছি। তাইলে এহেন 14 যুগে 15 বছর।
পাঠশালায় যাস না, হিসাব শিখলি কই? তেঁতুলের বিচিগুনি ফতেমা গো লগে। ও, ফতেমাদের বাড়িতে মাঝে মাঝে যাই, ওরা এটা সেটা খেতে দেয়, খাই না। আসলে ও বাড়িতে আমি খেলতে যাই, তেঁতুলের বিচির খেলা, 16 গুটি খেলি। মা আমার বয়স জানে না, বয়স আমিই বার করেছি। বয়স যখন 15, লক্ষ্য করি আমি খুব একা হয়ে যাচ্ছি। নতুন নতুন বন্ধু জুটেছে আমার। নিজামুদ্দিন, রাইস আক্কাস, মনিরুদ্দিন, আব্দুল, এসব বন্ধু। এরা দিনে 2 বেলা বাড়ি এসে আমার খবর নেয়, কেমন আছি, শরীরটা ভালো কিনা, কোনো কিছু লাগবে টাকবে কিনা, চুড়ি ফিতা শাড়ি কাপড় যদি ইচ্ছা থাকে তবে তারা কোনো রকম আপত্তি করবে না দিতে। একই গ্রামের মেয়ে আমি, তাই তারা নাকি এরকম দায়িত্ব অনুভব করে খোঁজ খবর নেওয়ার। আমি হাসি মুখে সবাইকে না বলে দিই যে লাগবে না, আমার তেল সাবান লাগবে না। পুষ্করিণীতে 2 ঘন্টা ডুব পারলে আপনাতেই শরীরের ময়লা খসে যায়, সাবান লাগে না। রিঠা দিয়া চুল ঘষলেই চলে, অত তেলের দরকার হয় না। ওরা আলাদা আলাদা এসে বলে লাগবে না বুঝলাম, তবু যদি নিমুনা তো নিমুনা। আমার রাগ দেখে ওরা খেপে যায়। নিবি না? কোন দেশে রাজরানী রে তুই, ফকিরের ঝি। ফকিরের ঝি হইলে বুঝি নেয়? তা তো নেই, তোর কিসের এত দেমাক? জানি না। মাকে জিজ্ঞেস করেছিলাম, মা ওরা তোমারে তেল সাবান দিতে চায় কেন? তুই যে ডাগর হয়েছিস, ডাগর হইলে এরকম দিতেই চায়। তোমারেও চাইছিল, কত নিচ্ছিলে তুমি? মা চুপ করে যায়। মা যদি বলতে পারতো নিমুকা, তেল সাবান ছাড়া মানুষের কি চলে না, আমি বোধহয় স্বস্তি পেতাম। মা নিশ্চয়ই নিত। মারও তেল সাবান চুড়ি ফিতের লোভ ছিল। টের পাই আমার গায়ের জামাটা ছিঁড়ে যাচ্ছে, বগলের দিকে ছিঁড়েছিল, মা সেলাও করে দিয়েছিল, আবার ছিঁড়েছে। মাকে বললাম, কি জামা যে ছিঁড়তেছে সে খেয়াল আছে? মা আবারও চুপ করে গেল, বলল, ফতেমার কাছে পুরানো জামা টামা চাইয়া নেই, তাইলে মর। মায়ের এমন রাগ মূর্তি আগে কখনো দেখিনি। মন খারাপ হয়ে যায়। কোত্থেকে জামা কিনে দেবে? এক বাড়িতে ছুটা কাজ করে, মাসে 20 টাকা করে দেয়। 20 টাকায় কি মাস চলে? দিনে না হয় 1 বেলা খাই, তবেও 1 বেলার খাওয়া খরচ কি কম? রাতে রাতে আমার ঘুম ভেঙে যায়, মনে হয় কারা যেন আমাকে তেল সাবান দিচ্ছে, কারা যেন আমার হাত ধরে টান দিচ্ছে। টানতে টানতে আমাকে নিয়ে যাচ্ছে কোথায় যেন, চিনি না এমন কোথায়। ভয়ে মায়ের শরীর আঁকড়ে রাখি। মা বলে, কি রে, ডর লাগে? আমি কথা বলি না, চুপ হয়ে থাকি। মা নিজেই বলে, ডরাইস না, ডরাইলে গরিবের চলে না। তাহলে কি ডর সব বড় লোকের লাইগা? হ। মা এমন কঠিন সুরে হ বলে যে আমি আরো চুপ হয়ে যাই। গরিবের ভয় ডর থাকতে নেই, এই কথাটি আমার মনে কেমন গেঁথে যায়। নিঝুম রাতে মার এই রাগী উচ্চারণ আমাকে সাহসী করে তোলে। ফরেস্টে ইট ভাঙার কাজ চলছে। ফৈজুদ্দিন চাচা, আমিরুল্লাহ আর নবী কাজ পেয়েছে। দাঁড়িয়ে ওদের ইট ভাঙা দেখি। একদিন ফৈজুদ্দিন চাচার শরীর কেঁপে জ্বর নামলো। চাচা একটি গাছের তলায় শুয়ে শুয়ে থির থির করে কাঁপছেন।
আর সেই ফাঁকে আমি হাতুড়ি দিয়ে দিব্যি ইট ভাঙতে লেগে যাই। লোকে বলে, আতুর থ, আঙুল ছেঁচা যাইব। ছন্দে ছন্দে ভাঙতে থাকি ইট। কি যে খুশি লাগে! পুরুষেরা যা পারে তা যে আমি এত সহজে পারবো আগে ভাবিনি। বিকেল পর্যন্ত ইট ভাঙে। আমিরুল্লাহ আর নবী হাসতে হাসতে বলল, হয়েছে, গারোগা মতো এহেন থেকা মাইয়ারা বাইরে কামলাইগা পারুক, আমরা ঘরে গিয়া আবু দুবাইন পালি, কি কস? হ, তাই তো কথা। ফৈজুদ্দিনের বয়স 50। সে জানেও না কে তার হাতুড়ি দিয়েছে, কে তার ছাতার তলায় বসে ইট ভাঙছে। আমিরুল্লাহ আড়ে আড়ে লক্ষ্য করে আমি ভাঙছি ইট। ফৈজুদ্দিন চাচার কাছে ও খবর চাই যে তার ইট ভেঙে দিচ্ছি আমি। ফরেস্টের লোক একদিন ধরে ফেলে আমাকে, বলে, তুই কে রে? আমি বলি, ফৈজুদ্দিন চাচা। তুই পারিস এই কাজ? ঘাড় নেড়ে বলি, হ্যাঁ। ওরা হা হা করে হাসে। দিন শেষে আমার কাজের টাকা চলে যায় ফৈজুদ্দিনের হাতে। আমি খালি হাতে বাড়ি ফিরি। ভোরবেলা ঘুম ভাঙলে আবার দৌড়ে যাই কাজে। কাজের নেশা পেয়ে যায় আমার। মা বলে, টাগর হইছস, অহন ছাড় তো, জঙ্গল ছাড়। আমি বলি, জঙ্গলে তো কাম পাইছি, কাল থেকে 20 টাকা কইরা আমিও কামাইতেছি। বড় সাহেবের পছন্দ হয়েছে আমার কাম। দিনে 20 টাকার কাজ পেয়েছি, মার চোখ খুশিতে নাচে। 20 টাকার কাজ পেয়েছি, মুখেই কেবল বলি, হাতে পাই না কিছু, পাই কেবল একটি হাতুড়ি। 15 দিন পর ফৈজুদ্দিনের বাড়িতে টাকার জন্য যাই। আমার হাতে 5 টাকার একটি নোট ধরিয়ে দিয়ে বলে, আরে মাইয়ারা বেডাগোর কামে লাগছস, এইটাই তো বেশি, আবার টেহা পয়সা চাস কেন? দিনে 1 টাকা 1.5 টাকা হিসাবে ফৈজুদ্দিনের কাজ করে যাই। এইভাবে 1 মাস কাটে। একদিন কাজ শেষে অফিসারকে সাহস করে জিজ্ঞাসা করি, কামটা কি আমারে দেয়া যায় না? অফিসার জুলজুল করে তাকিয়ে থাকে আমার দিকে, তারপর হা হা হাসেন। আমি হা করে ওর হাসির দিকে তাকিয়ে থাকি। পরদিন কাজে গিয়ে দেখি ফৈজুদ্দিন হাজির। আমি 2 পা মেলে যেমন গাছতলায় বসি তেমন বসে রইলাম। ফৈজুদ্দিন আমাকে একবারও বলল না, কামে লাগ, 5টা করে টেহা হইলেও তো পাইবি। যেন ঘটনাটি এরকম ছিল যে ধরিয়ে দেওয়া উচিত। কিন্তু আমি কি বাতাস খাবার জন্য এসেছি? আমি কাজ করতে চাই এ কথা কেউ বুঝলো না, অথবা বুঝেও ভাবলো যে মেয়ে মানুষের আবার কাজ করবে কি। আমি পা ছড়িয়ে আগে বসে থাকতাম, তেমন বসে রইলাম। সুগলও নেই, কাঠবিড়ালিও নেই। আমার খুব একা লাগে। বেকার বসে থাকি বাড়িতে। ইট ভেঙে আঙুল ইটের মতো শক্ত হয়ে গিয়েছে। শক্ত আঙুল দেখতে আনন্দ হয়। হাত পাগুলো যদি এমন শক্ত হতো, শক্ত শক্ত কাজ করতে পারতাম। আনারসের খেতে কাজ করা যেত। নিজের পলকা শরীরটির জন্য মায়া হয়, রাগও হয়। মন খারাপ করে বসে থাকে দাওয়ায়। জমির মুন্সি একদিন বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। মাকে দেখে থামে জিজ্ঞাসা করে, চেমডিটার বয়স কত? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, বয়স কেমনে কই? মা কলপাড়ে দাঁড়িয়ে বলে, বিয়া শাদি দিবি না? বিয়া কই চলা আবুর বিয়া? কই চলা আবু কিনা একবার 5 জনে খুইলা দেখুক তাহলে। কি কনে এগুলা? খাওয়ান পড়া নাই, বিয়ার কথা ভাবে কেডা?
বিয়া দিয়াই তো খাওয়ান পর রাইব। জমির মুন্সি বাঁ হাতে উরুসন্ধি চুলকোয়। উঠোনে লাউয়ের মাচার কাছে দাঁড়িয়ে দৃশ্যটি দেখি আমি। মা খুব জুবুথুবু দাঁড়িয়েছিল। আমি বুঝে পাই না আমার বিয়ে দিচ্ছে না বলে মা এখন অপরাধীর মতো ভঙ্গি করছে কেন। আমাদের যখন ভাত থাকে না ঘরে, মা মেয়ে মিলে দিন রাত আকাশ দেখি, আর আকাশে ভেড়ার লোমের মতো থাক মেঘ ভাসে। আমার তখন খুব মেঘ হয়ে যেতে ইচ্ছে করে। ভাতের খিদেও লাফিয়ে লাফিয়ে ওঠে। তখন তো জমির মুন্সি খবর নিতে আসে না আমরা কেন খাচ্ছি না, কেন আমরা চুলো ধরাচ্ছি না। বিয়ের আমি বেশি কিছু তখন বুঝি না। মাকে জিজ্ঞেস করি, মা 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 বিয়া কেন করে মানুষ? বাচ্চা কাইচ্চা আইব তাই। বাচ্চা যদি না হয় জামাইয়ে খেদাইয়া দিয়া আবার বিয়া করব। আমারও খেদাইয়া দিব। খেদাইতো না তো কি, বংশ না বাড়াইল বাড়াইয়া বাড়াইয়া খাইব নাকি? ও, আমি এসবের কতক বুঝি কতক বুঝি না। আমার জানবার তৃষ্ণা দিন দিন বাড়ে। বিয়ে কি কেবল এ কারণে করে? আমার মনে হয় আরো কোনো কারণ আছে। মা একদিন ঝিঝি ডাকা রাতে আমাকে ঘুম থেকে তুলে বলল, বিয়াটা হয়েছে খুব ভালো জিনিস, আবার খারাপও। ধর তোর বিয়া হইল, তুই যেন আর চিল্লাইয়া কথা কইতে না পারস, এই লিগাই বিয়া। চিৎকার করে কথা বলে কার অসুবিধে? পুরুষ লোকেরা কি চিৎকার করে না? তারা কি মিনমিন করে কথা কয়? আমি ঠোঁট উল্টে বলি, আমি যেমন চিল্লাই সেই রকম চিল্লামো। তারপর ধর স্বামীর খুদমত, সব কমাইতে গেলে এর সেবা যত্ন করতে হইব। সেবা যত্ন কেন? স্বয়মের কি অসুখে হয়? না, তাহা হইব কেন? বেডাইন তো জমিদারের জাত। জমিদারের কি নিজের কাম নিজে করে? কেউ কইরা দেয়? আসল কথা, বান্দিগিরি করবা লইগা মাইয়া মানুষের জন্ম। বান্দিগিরি করতে করতেই হেরা মরে। আমার বিয়ে করতেও কোনো ইচ্ছে হয় না, বরং আসমাদের মতো লেখাপড়া করতে ইচ্ছে করে। ওরা যেমন সুর করে পড়ে, ও আ, আমি যদি পড়তে পারতাম। মাকে একদিন বলি, মা রে, লেখাপড়া কি খালি বড় লোকেরই করে? হ, আমরা কেন বড় লোক হইলাম না? আল্লাহ করল না। আল্লাহটা খুব এক চোখ ফানা করে। এরা বড় লোক, হো করে খাওয়ায়, হো করে পড়ায়, হো করে জামা কাপড় দেয়। মার কপালে কুচকে ওঠে, চোয়াল শক্ত হয়ে আসে। ঈর্ষায় নাকি বেদনায় ঠিক বোঝা যায় না। মীর মুন্সি কাজটি করলো প্রথম, মুখ বেঁধে নিয়ে। জ্বর ছিল, শুয়েছিলাম। মা গিয়েছিল ফিরোজাদের বাড়িতে চাল ধার চাইতে। এমন সময় মুন্সি মাকে খুঁজতে এসে দেখে আমি শুয়ে আছি, কপাল ছুঁয়ে। আহা আহা করতে করতে হাতখানা বুকে নামায়, বুক থেকে পেটে। আমি তার হাত সরিয়ে দিতে চাই গায়ের সবটা শক্তি দিয়ে, পারি না। জমির মুন্সি আমার গায়ের উপর চড়ে বসে। ভয়ে আমার মাথা ঘোরে, বমি আসে। মা ফিরে এলো যখন, জমির মুন্সিকে দেখেনি, ততক্ষণে চলে গিয়েছে। মাকে সারা রাত ধরে লোকটির ব্যবহারের কথা বললাম। ভোর রাতের দিকে মা বলল, অঙ্গুরি, বুকটাই যেমন কেমন করে। সুজি সাগু খেয়ে জ্বর সারলো আমার। মা বলল,
আর বাইরে যাইস না, ঘরে বসে থাক। দুনিয়াটার শেষ কি একদিন হইব না? দুনিয়াটার শেষ দেখবো বলে আমি আর মা দাওয়ায় বসে থাকতাম। খিদে লাগতো, মা রাঁধতো না, হাঁ করে আকাশের দিকে তাকিয়ে থাকতাম। কখন আকাশে গড়িয়ে বৃষ্টির মতো চাল ডাল নামে। চাল ডাল নামতো না, খিদে পেট জ্বলতো। মা বলতো, জমির মুন্সি, তোর তো বাপ লাগে আঙ্গুরি। ও বোধহয় আমারও বাপ লাগতো। আকাশে ভেড়ার গায়ের মতো থাক থাক লোম দেখি। আমার খুব ভেড়া হয়ে যেতে ইচ্ছে করে। ভেড়াদের মনে কি কোনো দুঃখ থাকে কি জানি, আমার কেবলই মনে হয় মানুষ হওয়া খুব দুঃখের। আমার এখনো মনে হয় মানুষ হওয়া খুব দুঃখের। রসুলপুর থেকে হঠাৎ এক রাতে একটি পোটলা বগলে নিয়ে সেই যে চুরি করে ঢাকা চলে এসেছি, আর রসুলপুর যা ফিরিনি। মায়ের কথা, সুবলের কথা মাঝে মধ্যে মনে পড়ে। সুবল ডাকাত হয়েছে কি পাড় ব্যবসায়ী হয়েছে জানি না। ছোটবেলায় মানুষের দেখা দেখি কত কিছু হওয়ার কথা ভাবছি। ওসব খুব ভিতরের ইচ্ছে নয়। আমার আসলে ইচ্ছে করে ঘাস ফুল হতে। এখনো রামনায় যখন হাঁটি মনে হয় যদি ঘাসের সঙ্গে মিশে থাকতে পারতুম, পুরুষগুলো আমাকে এমন ছেঁকে ধরতো না। আমার এখনো ঠিক মনে পড়ে না কেন, কি করে, কবে থেকে আমি রামনায় এলাম, কবে থেকে আমি সোডিয়াম আলোর তলে হাঁটছি। মাঝে মাঝে আমার দম বন্ধ লাগে, মনে হয় বেঁচে আছি কেন, দুবেলা ভাত খাওয়ার জন্য বেঁচে আছি। খুব ইচ্ছে করে রসুলপুরে চলে যাই। ওখানে গজারি গাছের তলায় উইয়ের একটা ঢিবি আছে, ওতে মাথা রেখে শুয়ে থাকি। কিন্তু দিনগুলো আমাকে কেবল সামনে ঠেলে দিচ্ছে। যত সামনে আসছি পেছনে শক্ত দেওয়াল তৈরি হচ্ছে। সিতারা খালা কাল বলেছে, আঙ্গুরি গভর্নমেন্ট কাম করবি? গভর্নমেন্ট? হ, চাকরি, 10টা 5টা বেতন দেয়। বেতন মানে কি টাকা? হ্যাঁ, টাকা। আমরা তা মায়া মানুষ, মায়া মানুষরা কি ওইটা কাম ছাড়া টাকা পায়? সিতারা খালা দুলে দুলে হাসলো, বলল, চাকরি করলে কাইল আইস আমার লগে। রামনায় হাঁটতে হাঁটতে মনে মনে ঠিক করে নিল, কাল আমি সিতারা খালার সঙ্গে গভর্নমেন্টে যাব কাজ করতে। কাল সকালে অনেকক্ষণ স্নান করে নেব। শরীরের ধুলো ময়লা যা লেগেছে তা ঝামা ঘষে সাফ করতে হবে। ঝামা, হঠাৎ মাকে মনে পড়ে। মা গা মেজে স্নান করিয়ে দিত, ঝামা দিয়ে ময়লা তুলতে তুলতে বলতো, জঙ্গলের ভূতেরা তোর শরীর হাইগা যায় নাকি? মা কি জানে শহরের বেডাইনেরা প্রতি রাতে আমার শরীরে হাইগা যায়? মায়ের জন্য রামনার একটি একলা ঝাউ গাছে উপর হয়ে আমার বড় কাঁদতে ইচ্ছে করে। বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল।